যে প্রবন্ধ থেকে এটা নেওয়া হয়েছে, যেটা মূল প্রবন্ধ সেটা হচ্ছে মামদর পুনর্জন্ম, আর প্রবন্ধ গ্রন্থটা হলো চতুরঙ্গ। মামদর পুনর্জন্ম আর মূল যে প্রবন্ধ গ্রন্থ সেটা হচ্ছে চতুরঙ্গ। ঠিক আছে, সৈয়দ মুস্তাফা আলীর চতুরঙ্গ নামক গ্রন্থ থেকে নবনব সৃষ্টি এই রচনাটি নেওয়া হয়েছে। ওই চতুরঙ্গ গ্রন্থর মধ্যে একটা প্রবন্ধ হচ্ছে মামদর পুনর্জন্ম, যেখান থেকে এই পুরো টেক্সটটা নেওয়া হয়েছে। সৈয়দ মুস্তাফা আলীর জন্ম কবে? জন্ম হচ্ছে 1904 খ্রিস্টাব্দ। 1904 খ্রিস্টাব্দে। মৃত্যু কবে? 1974। একদম। যেখানে কয়েকটা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে সংস্কৃত। ঠিক আছে, একটি হচ্ছে সংস্কৃত, হিব্রু, এইগুলোকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে, গ্রিক, আবেস্তা, আরবি। কিন্তু কয়েকটি ভাষা যেমন ইংরাজি, বাংলা, যেগুলোকে বলা হয়েছে আত্মনির্ভরশীল নয়। তাহলে এগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ লাইন: এক, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। ফার্স্ট অফ অল, কোন নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সেটা সংস্কৃত শব্দ থেকে ধার করার কথা ভাবা হয়। এটা ঠিক, কারণ আমরা দেখি যে আমরা এই যে তৎসম শব্দ পড়ি, যখন পড়ছি আমরা দেখছি যে সংস্কৃত ভাষা থেকে ডিরেক্টলি যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসেছে, তাহলে সংস্কৃত ভাষা থেকে ধার করা। ধাতুর ক্ষেত্রেও এই বিষয়টা আমরা ভীষণভাবে দেখি। সেই কারণেই কিন্তু এই সংস্কৃত ভাষাটাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। এই আত্মনির্ভরশীল ভাষা আর কি কি? প্রাচীন যুগের আরো বেশ কিছু ভাষা রয়েছে যেগুলো আত্মনির্ভরশীল, যার মধ্যে হচ্ছে হিব্রু, গ্রিক, আবেস্তা, এইগুলো। হিব্রু, গ্রিক, আবেস্তা, এই ভাষাগুলো। ঠিক আছে, আচ্ছা, এগুলো গেল। এবার হচ্ছে ইংরাজি এবং বাংলা আত্মনির্ভরশীল নয়, এটাতে দাগ দাও। ইংরাজি বাংলা আত্মনির্ভরশীল নয়। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নূতন রূপে দেখা দিল বলে আমরা আরবি এবং ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পরবর্তী যুগে ইংরাজি এবং থেকে ইংরাজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমরা এই যে আইন, আদালত, খাজনা, খারিজ, আরবি এবং ফার্সি থেকে আমরা প্রচুর শব্দ নিচ্ছি। অন্তত কাজী নজরুল ইসলাম যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত এই আরবি ফার্সি শব্দগুলো বাংলায় আসার প্রবণতা অনেক বেশি ছিল। পরবর্তীকালে দেখা যায় যে আরবি ফার্সির আশাটা অনেক কমে গেছে। এবারে আমরা আসবো যে ইম্পর্টেন্ট লাইনে, সেটা হচ্ছে আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরো নূতন নূতন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই লাইনটাতে দাগ দাও। আজকে কোন কোন সবজির কথা বলা হয়েছে যেটা আমাদের রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল? গেল। নেক্সট হচ্ছে এখানে কতগুলো লেখকের কথা বলা হয়েছে, যার মধ্যে প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর। আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন, ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। কি না, বাংলা থেকে এই যে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরাজি শব্দকে তাড়িয়ে দেবার জন্য, কিন্তু আমরা হয়তো দেখে যেতে পারবো না। বলা বাহুল্য, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন যে আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। এই লাইনটাতে দাগ দাও। যে লাইনগুলো বলছি, লাইনগুলো তুলে প্রশ্ন আসবে, ইম্পর্টেন্ট লাইন। নজরুল ইসলাম ইনকিলাব, ইনক্লাব নয়, শব্দটা ইনকিলাব, এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। তাহলে কাজী নজরুল ইসলাম কোন দুটো শব্দ বাংলায় নিয়ে এসেছেন? একটা হচ্ছে ইনকিলাব আর একটা হচ্ছে শহীদ, এই দুটো। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সির শব্দের ব্যবহার করেছেন। বেনামি মানে ছদ্মনামে। আলাল আর হুতম অর্থাৎ
প্যারীচাঁদ মিত্র এবং কালী প্রসন্ন সিংহ, এই দুজন আলালের ঘরের দুলাল আর হচ্ছে হুতম প্যাঁচার নকশা, এই দুটো ভাষা, এই দুটো গ্রন্থের কথা বলা হয়েছে, সাহিত্য গ্রন্থের কথা। ঠিক আছে, এগুলো দেখ দেবে যেগুলো বলছি। আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্র আর হুতম প্যাঁচার নকশা হচ্ছে কালী প্রসন্ন সিংহ, এইটা। তারপরে প্রেমচাঁদ, যিনি হিন্দিতে বিস্তর আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন। এক মিনিট দাঁড়াও তো। আচ্ছা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে বাংলায় যে সমস্ত বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরাজি প্রধান। তাহলে বিদেশি শব্দের মধ্যে তিনটি যে প্রধান, সেই তিনটি হলো আরবি, ফার্সি আর ইংরাজি। দাগ দাও। সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। সংস্কৃত থেকে এদেশে এসেছে, আমরা যতদিন সংস্কৃত চর্চা করেছি স্বাভাবিক সেটা। ইংরাজির বেলাতেও তাই, বিশেষ করে দর্শন মানে ফিলসফি, নন্দন শাস্ত্র, অ্যাস্থেটিক্স যেটাকে বলা হয়, পদার্থবিদ্যা, ফিজিক্স, রসায়নবিদ্যা, কেমিস্ট্রি, এইগুলো বিজ্ঞান বিষয়ক যে কোনো কিছু, সত্যিই তার টার্মিনোলজি গুলো তো ইংরাজিতেই আছে। তো বিজ্ঞানের শব্দ তো বাংলায় হতে পারে না, ইংরাজিতেই হবে। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সেই সম্পর্কে বাংলায় বই কিভাবে হবে, টেকনিক্যাল শব্দের প্রয়োজন, সেগুলো তো ইংরেজি চর্চার মাধ্যমেই হবে। এটাই তো স্বাভাবিক। তাহলে এগুলো করতে হবে। আর হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস আমি বোধহয় মিস করলাম, যে ওই যেখানে ছিল এই যে বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক। বসুমতী এখানে একটা পত্রিকার কথা বলা হয়েছে। বসুমতী বলতে এখানে একটি পত্রিকার কথা বলা হয়েছে। এই বসুমতী পত্রিকা, যেটা হেমেন্দ্র প্রসাদ ঘোষের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়েছে, পরবর্তীকালে সতীশচন্দ্র মুখোপাধ্যায় তিনি সম্পাদনা করেছেন, তার আমলটাই হচ্ছে সব থেকে গৌরবময় যুগ বলা যেতেই পারে। তাহলে বসুমতী একটি পত্রিকা, ঠিক আছে। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল যে ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য এবং ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। আমরা জানি যে আর্য ভাষা মানে ইন্দো ইউরোপীয় ভাষা দুরকম, দুটো হয়, একটা ইরানীয় আর্য, একটা ভারতীয় আর্য। একটা ভারতবর্ষে প্রবেশ করেছে, একটা ইরানে প্রবেশ করেছে। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। তাহলে উর্দু শব্দের যে উৎস যদি আমি বলি একটু ঘুরিয়ে প্রশ্নটা, তাহলে সেটা কিন্তু ফার্সি হবে, আরবি নয়। একদা ইরানে এই ধরনের আর্য ইরানি ভাষা, যেটা সেমিতি এবং আরবি ভাষার সংমিশ্রণে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল। তাহলে নবীন ফার্সির জন্মগ্রহণ কোন দুটো ভাষা থেকে হয়েছে? একটা সেমিতি, একটা হচ্ছে আরবি। এর ফলেই কিন্তু সিন্ধি, উর্দু, কাশ্মীরি এই সমস্ত সাহিত্যের জন্মলাভ হলো। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি পদাবলী কীর্তনে, অর্থাৎ মধ্যযুগের কথা বলা হয়েছে। মধ্যযুগে এই সময়, আচ্ছা উর্দু সাহিত্যের এখানে একজন কবির কথা বলা হচ্ছে, যিনি হচ্ছেন ইকবাল। আমাদের কিন্তু সবগুলো এগুলো পড়তে হয়, তাদের কথাই এখানে বলেছে। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি পদাবলী কীর্তন মানে বৈষ্ণব পদাবলী। এছাড়া আমরা দেখছি শ্রীকৃষ্ণ, মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছেন, তাই নয়, শ্রীমতী শ্রীরাধিকারও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চণ্ডীমঙ্গলে আমরা এই সরি চণ্ডীদাসের লেখনীতে আমরা সেগুলোই দেখি। ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক, তারপরে হচ্ছে পদাবলীর শ্রীরাধা, এগুলো সবগুলোই এই যুগে প্রকাশ পেয়েছে। অর্থাৎ এখানে সবটাই মধ্যযুগের কথা বলা হয়েছে। এখানে
এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিদ্রোহ, কি না বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। কার চরিত্রে আছে? বাঙালি। সেটা যে কোনো কিছু, সেটা রাজনীতি, ধর্ম, সাহিত্য, এই তিনটেকে নিয়েই হতে পারে। যে সত্য শিব সুন্দরের স্থান সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে সেখানে। তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সেই প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ঠিক আছে, এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরই সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এই কর্মে পরম তৎপর। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। যে যে লাইনগুলো বললাম সেগুলো ভালো করে দেখবি। ওই শেষের দিকে বিদ্রোহ কাদের চরিত্রে রয়েছে, সেটা বাঙালি হিন্দু এবং মুসলমান, এখানে কিন্তু দুই সম্প্রদায়ের কথাই বলা হয়েছে। ঠিক আছে, দেখো বাঙালি হিন্দু এবং মুসলমান, বাঙালি মুসলমান এই কর্মে পরম তৎপর, যে ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। এটা গেল। আর বাঙালি সর্বত্র কি অন্বেষণ করছে? অন্বেষণ করছে সত্য, শিব এবং সুন্দরের সন্ধান। এই যে অন্বেষণ করছে সত্য, শিব এবং সুন্দর, এই তিনটেকে অন্বেষণ করছে। আচ্ছা বলো, এখানে যে যেগুলো বলেছি আছে, এখানে আরেকটা হলো এই যে আহাম্মুখী একটা লাইন রয়েছে, যেটা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বলে গেছেন, ওটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ম্যাম জিহাদ মানে কি? জিহাদ মানে আসল ব্যাপারটা হচ্ছে জেহাদ, বিদ্রোহ ঘোষণা করা। ঠিক আছে, জেহাদ ধর্মীয়, যেটা ধর্মীয় উদ্দেশ্যে। ম্যাম একটা লাইনে আছে, এই পরিস্থিতির সামনে জীবন মৃত এসব শব্দের একটা নূতন খতেন নিলে ভালো হয়। খতেন মানে কি? দাঁড়া বলে দিচ্ছি, এক মিনিট। এখানে একটা জিনিস দেখে নাও একবার, এই যে ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বিদ্রোহ ঘোষণা করেছেন। ঠিক আছে, আহাম্মুখী বলে মনে করে। ঠিক আছে, এইটা। হ্যাঁ, এবার বলো কোন লাইনটা বললে, কোথায় আছে? তার তার একটু উপরে আছে আচ্ছা, এটার উপরে। আপনার, হ্যাঁ, একটা নূতন খতেন নিলে ভালো হয়। এই পরিস্থিতির সামনে, যেটা লাইনটা শুরুটা হচ্ছে, এই পরিস্থিতির সামনে প্যারা নিচের শুরু দিকে হচ্ছে আছে এখানে। ম্যাম, অনেকটা নিচের দিকে আছে। নিচের দিকে আছে। আচ্ছা, এই যে এই পরিস্থিতির সামনে জীবন মৃত এসব শব্দের একটা নতুন খতেন নিলে ভালো হয়। খতেন নিলে ভালো হয় বলতে এখানে যেটা বলতে চেয়েছে যে কোনো হিসাব, খতেন মানে একটা হিসাব, একটা হিসাব করলে ভালো হয়। যে যে সমস্ত শব্দগুলো জীবিত হয়েও মৃত হয়ে পড়ে রয়েছে, মানে অবসোলেট, যেগুলো আর ব্যবহার করা হয় না, সেই শব্দগুলোর একটা খতেন নিয়ে একটা হিসাব নিলে ভালো হয়। ঠিক আছে। ঠিক আছে, এবার আর কিছু দেখে নাও, এই পুরোটা দেখে নাও একবার। কারোর যদি কোনো অসুবিধা থাকে, নইলে পরেরটায় যাব, যদি কারোর কোনো প্রশ্ন থাকে বল। ম্যাম বসুমতী শব্দটা আরেকবার বলবেন? হ্যাঁ বলবো। বসুমতী হচ্ছে 1896 সালে প্রথম প্রকাশিত হয় হেমেন্দ্র প্রসাদ ঘোষের সম্পাদনায়। ফার্স্ট 1896-তে হেমেন্দ্র প্রসাদ ঘোষ প্রথম সম্পাদনা করেন। পরবর্তীকালে 1923 থেকে 1944 পর্যন্ত সম্পাদনা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, এবং তারপর 1944-এর পর সম্পাদনা করেন যামিনী মোহন কর। যামিনী মোহন কর। হ্যাঁ, এবার বল কি বলছিলে। তারপরে একটা প্যারা আছে, যেটা শুরুটা হচ্ছে, একদা ইরানে হ্যাঁ, যেরকম আর্য ইরানি ভাষা সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি
জন্মগ্রহণ করেছিলেন, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু, কাশ্মীরি, তো সিন্ধিটা কি একটা আলাদা ভাষা? হ্যাঁ, সিন্ধি একটা আলাদা ভাষা। ওইটাই সিন্ধিটা বুঝতে পারছিলাম। আর সিন্ধি একটা আলাদা। সেগুলো তো সাহিত্য সৃষ্টি হয়েছে বলছে না? হ্যাঁ, মানে ভাষাটা সৃষ্টি হয়েছে, ভাষা। এটা আমাদের ওই কিভাবে ভারতীয়, আমরা যে আর্য ভাষা, তোমাদেরটা নেই, 11-12 আছে, ক্লাস 11 এ আছে, পড়িয়েছি ওদের, মনে পড়ছে তো? যে ভারতীয় আর্য ভাষার কি করে সৃষ্টি হলো, ওখানে সিন্ধি ছিল না, যেখান থেকে হিন্দি ভাষা এসেছে। সিন্ধি থেকে হিন্দি এসছে নাকি? হ্যাঁ, ম্যাম বলছে হেমেন্দ্র প্রসাদ ঘোষের পরে যে হেমেন্দ্র মানে ঘোষ, তারপর সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সিন্ধি অপভ্রংশ থেকে হিন্দি এসেছে। হেমেন্দ্র প্রসাদ ঘোষ, তারপর সতীশচন্দ্র মুখোপাধ্যায়, তারপরে হচ্ছে যামিনী মোহন কর। হলো? আর কিছু আছে বাকি? হিমালয় দর্শন, সবাই বলেছিল এটা, দেখি। বেগম রোকেয়া, ঠিক আছে। পরেরটায় যাই তাহলে। হ্যাঁ ম্যাম। ওকে। হিমালয় দর্শন, বেগম রোকেয়া। বেগম রোকেয়া হচ্ছে সেই সময়কার একজন নারী সাহিত্যিক, যিনি কি করছেন না, বেগম রোকেয়া হচ্ছে সেই সময়কার একজন প্রাবন্ধিক, যিনি কবিতাও লিখেছেন বেগম রোকেয়ার, ঠিক আছে। তো সেই মহিলা পত্রিকার যিনি কি বলবো সম্পাদনাও করেছেন। তার যে নারীবাদ, মানে নারী কেন্দ্রিক, সেই সময় তো মেয়েরা, আবার মুসলমান মেয়েরা বিশেষ করে লেখাপড়াই করতো, তো তাদের মধ্যে যে নারীবাদী চেতনার যে প্রকাশ ঘটেছে, তিনি সামাজিক যে সমস্ত যে অনৈতিক যে সমস্ত বিষয়, তার যে বিরুদ্ধে যে প্রতিবাদ জানিয়েছেন, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, সেটা কখনো একদম তির্যক ভাবে লিখেছেন, সমস্যাটাকে তুলে ধরেছেন, কখনো আবার কৌতুক বা ব্যঙ্গের আকারে সমস্যাটাকে তুলে ধরেছেন, বা যুক্তিবাদী চিন্তাধারা দিয়ে তুলে ধরেছেন। এইভাবে তিনি তার লেখনীটাকে তুলে ধরেছেন। তবে এটা হচ্ছে একটা ভ্রমণ যাত্রার মতো, গল্পটা খুব সুন্দর গল্প, একটা ভ্রমণ যাত্রা, যেখানে আমরা দেখছি যে উত্তরবঙ্গ অর্থাৎ কিনা দার্জিলিং, এই যাওয়ার যে শিলিগুড়ি থেকে এই যে দার্জিলিং যাচ্ছে, এই জায়গার বর্ণনা রয়েছে, ঠিক আছে। বেগম রোকেয়ার কূপমণ্ডুকের হিমালয় দর্শন নামক একটা ভ্রমণ কাহিনী। কূপমণ্ডুকের হিমালয় দর্শন, লিখে নাও। কূপমণ্ডুকের হিমালয় দর্শন নামে একটা ভ্রমণ কাহিনী থেকে এই হিমালয় দর্শন প্রবন্ধটা নেওয়া হয়েছে। কি বললেন, উপনায়িকা বললেন? কূপমণ্ডুকের, কূপ, কূপ কয়ে দীর্ঘ প, কয়ে দীর্ঘ প, কূপমণ্ডুকের। কূপমণ্ডুকের হিমালয় দর্শন নামক ভ্রমণ কাহিনী থেকে এই প্রবন্ধটি নেওয়া হয়েছে। আচ্ছা, এই রচনাটি মহিলা পত্রিকার ৪র্থ সংখ্যায়, এই রচনাটি অর্থাৎ কিনা এই হিমালয় দর্শন রচনাটি মহিলা পত্রিকার ৪র্থ সংখ্যায় ১৩১১ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। সালটার একবার বলুন। হ্যাঁ, এই রচনাটি মহিলা পত্রিকার ৪র্থ সংখ্যায় ১৩১১ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল।
হয়েছে, 1311 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে। এবার বেগম রোকেয়া এই যে হিমালয় দর্শন করতে গেছেন, যেখানে গিয়ে তিনি হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার যারা বসবাসকারী মানুষজন, তাদের জীবন জীবিকা, তাদের জীবন ধারণের পদ্ধতি, এই সমস্ত বিষয়গুলোকে তিনি বর্ণনা দিয়েছেন, সেগুলোর কথাই এই গল্পে লিখেছেন, মানে প্রবন্ধটাতে। এবং ইনক্লুডিং যেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের কথা তিনি বর্ণনা করেছেন। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য তো অন্য সবকিছুকে হার মানায়, তো সেই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের কথা তিনি এখানে উল্লেখ করেছেন। 1880 সালে বেগম রোকেয়ার জন্ম, 1932 সালে মৃত্যু। 1880 থেকে 1932। মহিলা পত্রিকাটা সম্পর্কে একটু বাদে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আগে পড়িয়ে নি। যেটা হচ্ছে ফার্স্ট অফ অল, যাত্রা শুরু করেছেন শিলিগুড়ি স্টেশন থেকে। শিলিগুড়ি থেকে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে, মানে সেই টয় ট্রেনের গাড়ি। ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। ক্ষুদ্র গাড়িগুলির খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়, আর গাড়িগুলো খুব উঁচু। যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন। এখানে যে কটা রেলগাড়ির কথা বলা হয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা গেল। কোন রেলগাড়িগুলো কি রকম, হিমালয় দর্শন প্রবন্ধতে কোন রেলগাড়িগুলো কি ধরনের। আগে এখানে কটা রেলগাড়ির কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি প্রথমে, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি, হিমালয়ান রেলগাড়ি। তারপরে এই যে তিনটে রেলগাড়ির কথা এখানে বলা হয়েছে, পরপর সাজিয়ে লিখতে দিতে পারে যে পরপর কোনটা রয়েছে, ইস্ট ইন্ডিয়ান, ইস্টার্ন বেঙ্গল আর হিমালয়ান রেলগাড়ি। এই লাইনটাতে দাগ দাও। ম্যাম, হিমালয়ান রেলগাড়িকে টয় ট্রেন বলে না? হ্যাঁ, তো ওখানে অপশন টয় ট্রেন থাকলে কি ভুল হবে? না, টয় ট্রেন দেবে না, তার কারণ হচ্ছে যেহেতু টেক্সটে লেখা নেই ওই জন্য দেবে না, ঠিক। শব্দটা দেবে। সাধারণ রেলগাড়ির তুলনায় ছোট, নিচু, অত্যন্ত ধীর গতি সম্পন্ন, একেবারে খেলনা গাড়ির মতো। কোন গাড়িগুলো? না, হিমালয়ান রেলগাড়িগুলো। দক্ষিণে কখনো উত্তরে বাঁকিয়া বাঁকিয়া চলিল, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, কার্শিয়াং স্টেশন, শিলিগুড়ি থেকে উঠলো, কার্শিয়াং স্টেশনে যাচ্ছে। কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? পরীক্ষায় আসে 4864 ফিট। এইগুলো দরকার, দাগ দাও। তারপর কোনটা হবে? এটা গেল। তারপরে হচ্ছে এখানে কার্শিয়াং স্টেশনের উচ্চতাটা, আর হচ্ছে মানুষ যে চলাচল করছে, মানুষ যে চলাচল করছে সেই চলাচলের জন্য, মানুষ যে চলাচল করছে, চলিবার সংকীর্ণ পথ, পথগুলো কেমন? সংকীর্ণ পথগুলি ধরণীর সীমন্তের ন্যায় দেখায়। কার মতো দেখায়? কার সঙ্গে তুলনা করা হয়েছে? ধরণীর সীমন্তের ন্যায়। এইটা গুরুত্বপূর্ণ। নদী বলে ভ্রম হচ্ছে কাকে? এই যে নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মায়। শ্বেত কুজ্ঝটিকা, এই লাইনটাতে দাগ দাও। এটা হলো স্টেশন থেকে আমাদের বাসা অধিক দূর নহে, শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে দার্জিলিং এর ঠিকানায় বুক করা হয়েছিল, তাহলে ট্রাঙ্কটা কোন ঠিকানায় বুক করা হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ।
এখানে অনেক প্রচুর পরিমাণে প্রাকৃতিক বর্ণনাগুলো রয়েছে। মনে পড়ে একবার মহিলায় ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি। মহিলায় মানে এবারে আসি সেই পত্রিকাটার কথায়। মহিলা, এই মহিলা পত্রিকা হচ্ছে গিরিশচন্দ্র সেন আর ব্রজমোহন নিয়োগীর সম্পাদিত একটা মাসিক পত্রিকা। গিরিশচন্দ্র সেন এবং ব্রজমোহন নিয়োগী সম্পাদিত মাসিক পত্রিকা। নারী প্রগতি ছিল মহিলা পত্রিকার প্রধান উদ্দেশ্য। পরবর্তীকালে 1857 সাল থেকে আপ টু 1915 সাল পর্যন্ত। ম্যাম আরেকবার বলবেন মহিলা পত্রিকা সম্পাদক? সবগুলো বলছি। গিরিশচন্দ্র সেন আর ব্রজমোহন নিয়োগী, এই দুজন হচ্ছেন মহিলা পত্রিকার সম্পাদক। আরেকবার। গিরিশচন্দ্র সেন, ব্রজমোহন নিয়োগী, ঠিক আছে? ম্যাম কি বললাম? মহিলা পত্রিকার সালটা? হ্যাঁ, সাল হচ্ছে, সাল বলিনি, আমি বললাম যে হ্যাঁ, যেটা বলছিলাম যে বেগম রোকেয়া কত সাল থেকে কত সাল পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন, সেটা হবে 1857 থেকে 1915। 1857 থেকে 1915। এই এক মিনিট দাঁড়াও, এক মিনিট সরি ভুল বললাম। 1857 থেকে 1915 পর্যন্ত এটা প্রকাশিত হয়েছে, মানে এই মহিলা পত্রিকাটা চলেছিল, প্রকাশিত হয়েছে। 1900 কত বললেন? 1915 সাল পর্যন্ত মহিলা পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এটা একটা মাসিক পত্রিকা, ঠিক আছে? মাসিক পত্রিকা। আচ্ছা, বেগম রোকেয়া এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেগম রোকেয়া এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ম্যাম ওই ব্রজমোহন কি পদবিটা কি বললেন? নাম দুজনের কথা বললাম, একটা গিরিশচন্দ্র সেন, একটা ব্রজমোহন নিয়োগী। লাস্ট ওয়ান আরেকবার বলে দিচ্ছি, গিরিশচন্দ্র সেন আর ব্রজমোহন নিয়োগী, ঠিক আছে? আচ্ছা, এবারে আসছি পরেরটাই। এখানে একটা জায়গায় বলছে যে আমরা তো মানে মহিলা পত্রিকার কথা শুনলাম, তার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেখিকারা তো কার্শিয়াং গিয়ে উঠেছিলেন। কোন জায়গায় গিয়ে উঠেছেন? কার্শিয়াং গিয়ে উঠেছেন। আচ্ছা, এখানকার জলের প্রধান উৎসই হচ্ছে ঝর্ণা, ঠিক আছে? এখানকার জলের যে প্রধান উৎস সেটাই হচ্ছে ঝর্ণা। আচ্ছা, এখানে ঢেকি শাকের কথা উল্লেখ আছে মহিলা। এবারে আসি, ঢেকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। তাহলে লেখিকা ঢেকি শাককে কি নামে চিনতেন সেটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আচ্ছা, তরুবর, তরুবর গুলো কতটা উঁচু সেইটা, মানে ছোট ছোট গাছগুলো তরুবর যেগুলো, সেগুলো কতটা উঁচু সেটা হচ্ছে 20 থেকে 25 ফিট উচ্চ হবে। ম্যাম তার আগে একটা আছে কার্বনিফেরাস যুগ, সেটা কি? কার্বনিফেরাস যুগটা হচ্ছে ওটা একটা, আমরা জানি যে ভূগোলে যে পর্যায়গুলো হয় আমাদের জন্মের দিকে, মানে যে সময়টা বরফের সময় ছিল, বরফ যুগ, হিম যুগ যেটাকে বলা হয়। তো কার্বনিফেরাস যুগ এইটা হচ্ছে যে যখন তারপরে
যখন যে সময়টা থেকে কয়লার উত্থান ঘটছে, মানে কয়লা প্রথম সৃষ্টি হচ্ছে পৃথিবীতে, সেটাকে কার্বনিফেরাস যুগ বলে। যেটা এই যুগের অস্তিত্ব অনেক দিন আগে ছিল, অ্যাবাউট 329 মিলিয়ন ইয়ার্স, মানে 329 মিলিয়ন বছর আগে এই যুগটির অস্তিত্ব ছিল। 329 মিলিয়ন বছর আগে এই যুগটির অস্তিত্ব ছিল, যেটাকে আমরা বলছি কার্বনিফেরাস যুগ। অর্থাৎ এই যুগ থেকে প্রথম কার্বন বা কয়লার সৃষ্টি হয়েছিল। কয়লার গঠন বা জন্মগ্রহণ এখান থেকেই হয়, এই যুগটা। ঠিক আছে, আচ্ছা এরপরে এই কার্বন ফেরার যুগে ম্যাম কয়লার সৃষ্টি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এদেশের স্ত্রী লোকেরা যোগ দেখিলে ভয় পায় না। সাধারণত পাহাড়ে অসম্ভব বা জঙ্গলে খুব যোগ বেরোয়, ঠিক আছে, গাছপালা বেশি তো সেই কারণে। আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে, আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে। ভুটিয়া চাকরানির নাম কি? ভালু। যোগে কি ক্ষতি করে? রক্ত শোষণ শেষ হইলে আপনিই চলিয়া যায়। ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগড়ার মতো করিয়া পরে, কোমরে একখণ্ড জড়া কাপড় জড়ানো থাকে, মানে যাতে ওই উঠতে না পারে, বেশি করে পরে। গায়ে জ্যাকেট বিলাতি শাল দ্বারা মাথা ঢাকা থাকে। পৃষ্ঠে মানে পিঠে 2-1 মণ বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুড়া খাবুড়া মানে এবড়ো খেবড়ো পথ বহিয়া উচ্চে উঠে, ওইরূপ নিচেও যায়। যে পথ দেখিয়াই আমাদের সাহস গায়েব হয়, সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলা ক্রমে ওঠে। সেখানকার তাহলে মহিলারা হচ্ছে ভালু। রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। মহিলা বলতে এখানে মহিলা পত্রিকা, যার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন, মানে মহিলাদের সম্পর্কে, যে রমণী জাতি দুর্বল বলিয়াই তাহাদের নাম অবলা। এই লাইনটায় দেখো। ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয়, পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয়, এবং আমাদিগকে নিচেকা আদমি বলে, মানে যারা সমতলের মানুষ তাদেরকে নিচেকা আদমি বলে ভুটিয়ানিরা, ঠিক আছে, যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য। হলো এইটুকু। নিচেকা আদমি কাদেরকে বলে? নিচেকা আদমি মানে সমতলের যারা মানুষ, পাহাড়িরা মনে করতো তারা হচ্ছে অসভ্য, দাগ দেবে। স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী এবং সত্যবাদী। কাদের কথা বলা হয়েছে এই লাইনটাতে দাগ দাও? পাহাড়িদের কথা বলা হয়েছে, ঠিক আছে। এদেরকে আবার এই যে নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারাইতেছে, মানে পাহাড় যারা পাহাড়ে থাকে তারা মূলত শ্রমশীলা, কার্যপ্রিয়, মানে কাজ করতে খুব ভালোবাসে, পরিশ্রমী হয়। বলছে সমতলের মানুষদের সঙ্গে এরা মিশে, এরাও হয়ে গেছে ওদের মতো। বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মেশানো, মানে যত রকম অসদ্গুণ এদের মধ্যেও চলে এসেছে। আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ হয়, ওই রূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। এখান হইতে ওই দুগ্ধ ফেননিভোধ, এই শব্দটা দেখো, এই শব্দটা থেকে সাধারণত অনেক সময় হয়, আমি বোধহয় তোমাদেরকেই করিয়েছিলাম না দুগ্ধ ফেননিভোধ থেকে সমাস, নিত্য সমাস। হ্যাঁ ম্যাম। জলের স্রোত দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। তাহলে কত গুণ? দ্বিগুণ আর ত্রিগুণ, ঠিক আছে।
ঝর্ণা আমি আগেই বলেছি এই অঞ্চলের জলের প্রধান উৎসই হচ্ছে ঝর্ণা। ঝর্ণার জল মানে সুশীতল, ঠান্ডা আর একদম বিমল এরকম জল। ভুটিয়ানিরা অন্যান্য জাতির সঙ্গে কি কোন সম্পর্কে মিশেছে? সেটা হলো বিবাহিত সম্পর্ক, বিবাহের সম্পর্কে মিশেছে। ঠিক আছে। আচ্ছা, সমুদ্রের নমুনা এখানে লেখিকা দেখিয়েছেন। সেই সমুদ্রের নমুনা বা উদাহরণ দেখাতে গিয়ে তিনি কার কথা বলেছেন? না বঙ্গোপসাগর। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি, বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা, সে স্বাদও পূর্ণ হইল। এবার কথা হলো পর্বতের নমুনার কথা বলতে গিয়ে তিনি কার কথা বলেছেন এখানে? হিমালয়। হিমালয়ের কথা বলেছেন, হ্যাঁ। পর্বতের কথা বলতে গিয়ে মূলত তিনি এখানে দুটো জায়গার কথা বলেছেন যে হিমালয় দর্শন সম্ভব, একটা কার্শিয়াং এর কথা আর একটা হচ্ছে দার্জিলিং এর কথা। না, স্বাদ তো মিটে নাই, যত দেখি ততই দর্শন পিপাসা বাড়ে। কাকে দেখে বাড়ে? এই লাইনটাতে দাগ দাও, এটা পাহাড়কে দেখে বাড়ে। কিন্তু কেবল দুইটি চক্ষু দিয়াছেন, তাহা দ্বারা কত দেখিব? প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন? যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখো, আমায় দেখো। যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে আমাকে কি দেখো, আমার স্রষ্টাকে স্মরণ করো। ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, নতুবা নতুন নাম শুনিয়া কে কাহাকে চিনে? আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান! আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র, বালুকা কণা বলিলেও বড় বড় বলা হয়। আচ্ছা, এখানে এখানে দেখো যে হিমালয়ান রেলগাড়ি লেখিকাকে সমুদ্র পৃষ্ঠ থেকে কত উচ্চতায় মেঘের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল? এটা আসে অনেক সময় প্রশ্ন। লেখিকাকে, হিমালয়ান রেলগাড়ি লেখিকাকে সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় নিয়ে গিয়েছিল? 4864 ফিট হবে। হ্যাঁ, 3000 ফুট। হ্যাঁ, এই যে ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি, এখনো শীত বোধ হয় না। এইটা এই হিমালয়ান রেলগাড়ি এটা নিয়ে গিয়েছিল। আর যেটা 4864 সেটা হচ্ছে কার্শিয়াং এর উচ্চতা। ঠিক আছে, এটা দাগ দিয়ে রাখো। কার্শিয়াং স্টেশনের উচ্চতা 4864 হলো। আশা করি যে যে লাইনগুলো বলে দিচ্ছি, আর এরপরে আমার মনে হয় জাস্ট একবার ওই লাইনগুলো পড়লেই হবে, এর বাইরে প্রশ্ন আসবে। ভালো দেখে নেবে, ভুটিয়ানিদের পোশাকটা দেখবে, ভুটিয়ানিদের পোশাক কেমন। ম্যাম এখানে ছিনে যোগ আছে, ছিনে যোগটা কি ছোট না বড়? সর্প এবং ছিনে যোগ আছে। হ্যাঁ, কোন জায়গাটা বলো একবার লাইনটা। লাইনটা আপনার ওই যে তরু 20-25 ফুট আছে, তারপরে ওই ভালুর ওপরে ম্যাম, ভালুর ওপরে। আচ্ছা আচ্ছা, ভালুর উপরে। আচ্ছা, এই যে ভালুর উপরে ওই ওই ছিনে যোগ মানে ছাড়তে চায় না, যেটাকে বলা হয় ছিনে যোগ, মানে যেটা ছাড়তে চায় না। যোগ ধরল, নুন দিলেও সহজে ছাড়তে যোগ তো এমনিতে ছাড়তে যায় না, রক্ত না খেলে ছাড়তে যায় না, রক্ত খাওয়ার পর আপনা আপনি পড়ে যায়, কিন্তু এটা নাম ছিনে যোগটা মানে অনেক সময় নুন দিলে এটা পড়ে যায়, কিন্তু এই ছিনে যোগ নুন দিলেও ছাড়তে চায় না। এটা হবে ছিনে যোগ, এক ধরনের সেই যোগ কল্যাণীতে দেখেছিলাম, ওরা মাটিতেও থাকে, এমনিতে সাধারণত যোগ জলে দেখা যায়, আর কল্যাণী দেখেছিলাম মাটিতে থাকে যেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কল্যাণীতে পেয়েছিলাম আমরা, মাটিতে যোগগুলো মাঠে পাওয়া যেত।
আবার ধরে নিত ফুটবল খেলার এই সময়। এলাকায় অসম্ভব ঝোঁক, অসম্ভব ঝোঁক। অসম্ভব মানে মানে টয়লেটে এই সমস্ত এইসব এলাকায় হোটেলে গেলে রাত্রেবেলা টয়লেট হলেও দেখে শুনে নিতে হয় ঝোঁক আছে কিনা, সেই অভিজ্ঞতাও হয়েছে আমাদের। আচ্ছা, নব নব সৃষ্টি হলো, হিমালয় দর্শন হলো, আর কি যেন বলেছিলে ওদিকে আছে সিরাজউদ্দৌলা, রানী রাসমণি। পথে প্রবাসীটা একবার বলে দেবেন? কোনটা কোনটা? আমার স্বাদ মিশে গেছে। পথে প্রবাসীটা একবার বলুন। আচ্ছা, পথে প্রবাস সেটা একবার বলবো। আচ্ছা। আজকে বঙ্গানুবাদের প্রশ্ন দিয়ে দেবো, হ্যাঁ বললাম কি আগে, রাত্রেবেলা দিয়ে দেবো শুধু বঙ্গানুবাদ পরীক্ষা। কেন, সাহিত্য ইতিহাস থেকেও দেওয়ার কথা ছিল। সাহিত্যের ইতিহাস দিয়ে দেবো, সবগুলোই দিয়ে দেবো, দুটোই দিয়ে দিয়েছি, মানে প্রশ্ন দিয়ে দিয়েছি, টাইপ হয়ে আসুক আমি দিয়ে দিচ্ছি, আমি সবগুলো দিয়েই যাবো সোমবারের মধ্যে, তোমরা করবে। চলে আসবে, ওটাও চলে আসবে, এক এক করে এলেই আমি আশা করছি আমি সাহিত্যের ইতিহাসটা একবার ধরে নেবো সবাইকে। আশা করছি সাহিত্যের ইতিহাসে যদি কোনো টপিকে কোনো অসুবিধা হয় আমাকে সোমবার দিন অতি অবশ্যই বলে দেবে। কালকে তো পড়াবো, কালকেও বলতে পারো, সোমবারেও বলে দেবে, দেখে নিও একবার। আচ্ছা, ম্যাম একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলো। বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য সাহিত্যতে পথে প্রবাসে পড়াই আমি, ও চিত্রাঙ্গদার উত্তরটা দিচ্ছি। পথে প্রবাসের মূল প্রবন্ধ হচ্ছে পথে প্রবাসী, হ্যাঁ, অন্নদাস শঙ্কর রায়ের লেখা। অন্নদাস শঙ্কর রায় 1904 খ্রিস্টাব্দে তার জন্ম, 2002 খ্রিস্টাব্দে মৃত্যু। অন্নদাস শঙ্কর রায়ের এই যে প্রবন্ধ, যেটা আমি দেখলাম যে তিনি যেটা আমরা দেখেছি প্রবন্ধটার মধ্যে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তার যে আরব সাগর, লোহিত সাগর, এই যে পেরিয়ে গিয়ে তার যে ইউরোপ যাত্রা, ঠিক আছে, সেই ইউরোপ যাত্রার বর্ণনা কিন্তু এই প্রবন্ধের মধ্যে আছে, সেই ইউরোপ যাত্রার বর্ণনা এই প্রবন্ধের মধ্যে আছে। এক্ষেত্রে বলবো যে আমরা প্রথমেই দেখব যে লেখক যে ঘটনার সঙ্গে তুলনা করেছেন ফার্স্টেই, যে মায়ের সঙ্গে যোগসূত্র হওয়া একটা ঘটনা, ঠিক আছে, যে সদ্যজাত শিশুর মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, কথাটা কেন বলেছেন, অর্থাৎ তিনি জাহাজে করে যখন ভারতবর্ষ ছাড়ছেন, অর্থাৎ ভারতবর্ষ ত্যাগ করে তিনি বিদেশের বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাচ্ছেন, তো সেই দেশগুলোর উদ্দেশ্যে তিনি যখন পাড়ি দিচ্ছেন, সেই দেশগুলোর উদ্দেশ্যে তিনি যখন যাচ্ছেন, তখন কি হচ্ছে যে সেই দেশগুলোর উদ্দেশ্যে তিনি যখন যাচ্ছেন, তখন সেখানকার সাথে যখন মানে নিজের দেশের সঙ্গে যে এই যে মানে যোগসূত্রটা বিচ্ছিন্ন হচ্ছে, সেই কারণেই তিনি তাকে সদ্যজাত শিশুর মায়ের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার কাহিনী কিন্তু তিনি এখানে সেই প্রসঙ্গটা এখানে তিনি ব্যবহার করেছেন, সেই প্রসঙ্গটা এখানে ব্যবহার করেছেন। আচ্ছা, এখানে এবার বলবো এটা দরকার ছিল, এখানে আর সেখানে আর এখানে আপাতত এখানে কিছু দরকার নেই, পরেরটা এসো। এই লাইনটাই দাগ দেবো তো? হ্যাঁ দেখো, কোন ঘটনার সঙ্গে তুলনা করেছেন সেই। তারপরে হচ্ছে জাহাজে ওঠার সময়, আচ্ছা এবারে হচ্ছে প্রিয় বোম্বে শহরটা, মানে জাহাজে উঠে বোম্বে শহরটাকে কেমন দেখতে লাগে, এটা হলো গুরুত্বপূর্ণ। জাহাজে উঠে বোম্বে শহরটাকে কেমন দেখতে লাগে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটাতে দাগ দাও। আচ্ছা, হ্যাঁ, তারপরে হচ্ছে বোম্বে শহরটাকে কেমন দেখতে লাগে সেটা হলো, এবার প্রথম ভারতবর্ষের মানচিত্রে আমরা দেখছি ভারতবর্ষ এবং আফ্রিকাকে, যেখানে যার মধ্যে
এই যে মানচিত্রে যাকে ভারতবর্ষ ও আফ্রিকার মাঝখানে গোষ্পদের মতো দেখাতো, সেই এখন হয়েছে পায়ের তলার আরব সাগর। তাহলে কাকে দেখাতো? সেই জায়গাটা মানে এই দুটোর মধ্যখানে কি অবস্থিত না আরব সাগর অবস্থিত আফ্রিকার মধ্যে। আচ্ছা, প্রথম দিকে লেখককে কতদিন আচ্ছন্ন, ম্যাম গোষ্পদের মতো মানে কি? গোষ্পদের মতো বলতে যে গরুর পায়ের মতো। গরুর পায়ের মতো তো ম্যাম। গরুর পায়ের মতো, হ্যাঁ গরুর পায়ের মতো। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই দুটোর মধ্যখানে তাহলে আরব সাগর যখন অবস্থিত, এই দুটির মধ্যখানে যখন আরব সাগর অবস্থিত হওয়ার কথা বলা হয়েছে, তখন কি হচ্ছে যে মূলত লেখক তার যে এই প্রথম দিকগুলো, আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে এই পুরো মানে ঘটনাটাকে, এই যে যাত্রা, এই যাত্রা পথকে কোথাও যেন একটা আরব্য উপন্যাসের, মানে আরব্য উপন্যাস বলতে আমরা কি বুঝি, সেই কাল্পনিক যে বিষয়গুলো রয়েছে সেটাকে আরব্য উপন্যাস বলা হচ্ছে, তার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। আচ্ছা, ঋতুটার নাম বর্ষা ঋতু। এখানে যে ঋতুর কথা বলা হয়েছে সেটা বর্ষা ঋতুর কথা বলা হয়েছে, সেটা দেখতে হবে। প্রথম দিকে লেখক প্রায় 3 দিন আচ্ছন্ন অবস্থায় ছিলেন। আচ্ছন্ন অবস্থায় থাকার কথা এই কারণেই বলা হয়েছে যে আচ্ছন্ন যখন কেউ জাহাজে করে যাত্রা করে, খুব স্বভাবতই তাদের কি হয়, আমরা দেখেছি যে যখন জাহাজে করে কেউ যাত্রা করে তার ভমিটিং হয়। এই যে জাহাজটা বেশি এই যে কি বলে ওঠানামা করে, তো জলের মধ্যে, সেটার ফলে কি হয় ভমিটিং হয় এবং মানুষ বমি করতে করতেই অর্ধেক অসুস্থ হয়ে যায়। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেটা বলেছিলাম না ওটা ওই ঠিকই বলেছি, বলে দিচ্ছি পরে আর কি, ঠিক আছে বলে দিচ্ছি দাঁড়াও। তারপরে হচ্ছে যে ঋতুটার নাম বর্ষা, বললাম এটা। আর তারপরে হচ্ছে যে দেখো কেবিন স্টুয়ার্ড খাবার দিয়ে যায়, যারা খাবার দেয় তাদের কথা বলা হয়েছে। এই যে সমুদ্র পীড়া, সেটা যে কি মারাত্মক, এই যে প্রথম 3 দিন তো লেখকের একেবারে কোনো জ্ঞানই ছিল না। আচ্ছা, বলছে জানি না হরবল্লভের মতো কেউ ভাবে কিনা যে মরে তো গেছি দুর্গা নাম করে কি হবে, সমুদ্র পীড়া যে কি দুঃসহ তা ভুক্তভোগী ছাড়া আর কেউই ধারণা করতে পারে না। এই কারণেই কিন্তু এখন মানুষ আন্দামানে গেলে জাহাজে করে আর কেউ যায় না, সবাই ফ্লাইটেই যায় সাধারণত বেশিরভাগ মানুষ। হাতের কাছে রবীন্দ্রনাথের চয়নিকা, রবীন্দ্রনাথের কোন গ্রন্থের কথা বলা হয়েছে সেটা হচ্ছে চয়নিকা। এই কারণেই কেউ আর জাহাজে করে যাওয়ার কথা ভাবতে পারলো না, সবাই বলছে যে না জাহাজে করে আর যাবে না। এরপর সবাই কি করবে, যে সমুদ্র পথ পেরিয়ে প্রথমে নেমে পড়বে মার্সেলসে, এবং সেখান থেকে প্যারিসের পথে লন্ডন যাবে, মানে যাত্রা আমাদের স্থলপথে যাবে আর কি, ঠিক আছে, কোনোভাবেই আর জাহাজে করে যাবে না। আরব সাগরের পর কি হলো, লোহিত সাগর। তাহলে প্রথমে কি করবে, সমুদ্র পীড়াকে অ্যাভয়েড করতে, মানে এটাকে অগ্রাহ্য করে প্রথমে কি করবে, স্থলপথে যাবে। কিভাবে যাবে না মার্সেলসে নামবে, মার্সেলস থেকে প্যারিস, প্যারিস থেকে স্থলপথে লন্ডন যাবে। এই লাইনটাতে দেখো আরব সাগরের পরে হচ্ছে লোহিত সাগর, এটা খেয়াল রেখো। এখানে সিন্ধু নদকে লেখক জননী বলে তুলনা করেছেন, সিন্ধু নদকে এখানে লেখক জননী বলেছেন। আসছি সেটাতে, এই যে সিন্ধু জননী, ঠিক আছে। আফ্রিকার আরবের কথা হলো লোহিত সাগরের পরে ভূমধ্য সাগর, তাহলে আরব সাগর, লোহিত সাগর, তারপরে হচ্ছে ভূমধ্য সাগর। এবং এই লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মধ্যে কি রয়েছে, সুয়েজ খাল, সুয়েজ যোজক, যেটাকে আমরা সুয়েজ খাল বলে থাকি, ঠিক আছে। সুয়েজ যোজক যেটা ঘটকালি করেছে কার মধ্যে, এশিয়া আর আফ্রিকার মধ্যে। এই এশিয়া এবং আফ্রিকাকে সংযুক্ত করেছে সুয়েজ ক্যানেল, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেল একদিকে যেমন বিচ্ছেদ ঘটালো বটে, তেমন অন্যদিকে মিলনও ঘটালো। লোহিতের সঙ্গে ভূমধ্যের মিলন যেন ভারতের সঙ্গে ইউরোপের মিলন, ঠিক আছে।
কলম্বাস যা পারেননি লেসেপস তা পারলেন। ভূমধ্য এবং লোহিতের মধ্যে কয়েক শত মাইলের ব্যবধান, যে যে লাইনগুলো বলছি, সুয়েজ ক্যানেল, সুয়েজ যোজকের মধ্যে, এটা এশিয়া এবং আফ্রিকার হাত ধরলো, যেটা হচ্ছে ভারত এবং ইউরোপের মধ্যে মেলবন্ধন তৈরি করলো, ওদিকে লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মধ্যে মিলন তৈরি করলো। এই লাইনগুলোতে দেখবেন। কলম্বাস যা পারেনি তাকে পারলো লেসেপস, তা পারলো লেসেপস। ক্যানেলটি যেখানে ভূমধ্য সাগরে পড়েছে সেখানে একটি শহর দাঁড়িয়ে আছে যার নাম হচ্ছে পোর্ট সৈয়দ। এই পোর্ট সৈয়দটা কোথায় অবস্থিত? না মিশরে, তাই না? আমরা তো জানি এই জায়গায় পোর্ট সৈয়দ, জাহাজ থেকে নেমে শহরটার দিকে যাওয়া। এই পোর্ট সৈয়দ হচ্ছে নানা জাতের নানা দেশের মুসাফিরদের তীর্থস্থল। মুসাফির মানে হচ্ছে যারা ওই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে যারা, তাদেরকে বলা হয়, ঠিক আছে? এই পোর্ট সৈয়দ বন্দরটা হচ্ছে মিশরের অন্তর্গত। পোর্ট সৈয়দ বন্দর হচ্ছে মিশরের অন্তর্গত। আমরা জানি, আমরা কি বলি, আমাদের শহরগুলোতে বাঁ দিক ধরে রাস্তায় হাঁটতে হয়, তাই তো? কিন্তু পোর্ট সৈয়দ এমন একটা বন্দর যেখানে ডান দিক ধরে হাঁটতে হয়। এই লাইনে দাগ দাও। জাহাজ থেকে নেমে শহরটায় বেরিয়ে আসা গেল, শহরটার বাড়িঘর এবং রাস্তাঘাটে ফরাসি প্রভাব লক্ষ্য করা যায়। এই লাইনে দাগ দাও। ফরাসি প্রভাব লক্ষ্য করা যায়। পোর্ট সৈয়দ মিশরের মোসারেফদের তীর্থস্থল, যেখানে তীর্থের কাকের সংখ্যা নেই, ফাঁক পেলে একজনের ট্যাকের টাকা আর একজনের ট্যাকে ওঠে। তীর্থের কাক, এই যে বলে না তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকা, সেই বিষয়টা, মানে ভীষণ ভাবে একজনের টাকা অন্যজনের কাছে চলে যায়। পোর্ট সৈয়দ মিশরের অঙ্গ, দাগ দেবে। ইউরোপের এত কাছে বলে ও নানা জাতের পথিক কেন্দ্র বলে মিশরীরা ইউরোপদের সঙ্গে বেশি মিশতে পেরেছে, তাদের বেশি অনুকরণ করতে শিখেছে, তাদের দেশে অনায়াসে যাওয়া আসা করতে পেরেছে পারছে। ফলে ইউরোপীয়দের প্রতি তাদের অপরিচয়ের ভীতি বা অতি পরিচয়ের অবজ্ঞা নেই। ইউরোপের স্বাধীন মনোবৃত্তি তাদের সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হচ্ছে। পোর্ট সৈয়দ ছেড়ে ভূমধ্য সাগরে এলেন। আচ্ছা, আমরা জানি যে ভূমধ্য সাগর, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। শেষ পর্যন্ত ভদ্রতা রক্ষা করলে না, আর একবার করে কেউ কেউ শয্যাশায়ী হলেন। মানে ভূমধ্য সাগরে কেন এই কথাটা বলেছে, অত বেশি সমুদ্র পীড়া হয় না, কিন্তু এখানে সেটা রক্ষা হলো না, সবাই আরো একবার করে শয্যাশায়ী হলো। অধিকাংশেই মার্সেলসে নামতে হলো। পোর্ট সৈয়দ থেকে মার্সেলস পর্যন্ত জল ছাড়া আরো দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছুই নেই। প্রথমটি ইটালি এবং দ্বিতীয়টি সিসিলির মাঝখানে মেসিনা প্রণালী দিয়ে যাবার সময় দুই ধারের পাহাড়ের সারি, এই ইটালি এবং সিসিলি, এই দুটোর মধ্যে হচ্ছে মেসিনা প্রণালী। দেখো এখানে বলছে স্ট্রম্বলি আগ্নেয়গিরির সঙ্গে কার তুলনা করা হয়েছে? রাবণের চিতা। মানে এখানে আগ্নেয়গিরি এমনই একটা বিষয় যে কোনোদিন নেবে না, আর রাবণের চিতার কথা বলা হয় যে কোনোদিন নেবে না, সেটাই রাবণের চিতা। দাগ দাও এটাতে। মার্সেলস ভূমধ্য সাগরের সেরা বন্দর এবং ফরাসিদের দ্বিতীয় বড় শহর। দাগ দাও। ইতালির ইতিহাসে এর নাম আছে ফরাসিদের বন্দে মাতরম, দা মার্সেলাইজড। এই নগরেই জন্ম, দা মার্সেলাইজড, ঠিক আছে? দাগ দাও। কাব্যে এই অঞ্চলের নাম আছে ফরাসি সহজিয়া কবিদের ট্র্যাভেডার, যেটাকে বলা হয় ট্র্যাভেডার। প্রিয়ভূমি এই সেই প্রভিন্স, প্রভিন্স মানে একটা প্রদেশের কথা বলা হয়েছে, প্রভিন্স। বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী, জ্যোৎস্না যেখানে স্বচ্ছ, এখানে যে কালটার কথা বলা হয়েছে সেটা বসন্ত। তাহলে মার্সেলস হচ্ছে ভূমধ্য সাগরের দ্বিতীয় বড় বন্দর ফরাসিদের, এবং ইতিহাসে যার নাম হচ্ছে বন্দে মাতরম, বাংলায় যেটা আমরা বলছি সেটাকে লা মার্সেলাইজড বলা হয়। এই নগরেই জন্ম ফরাসিদের। আর একটা নাম হচ্ছে ফরাসিয়া সহজিয়া কবি, যাদেরকে আমরা বলি ট্র্যাভেডার,
ট্রাভেডারদের এটা প্রিয় প্রভিন্স মানে প্রদেশ। ব্যান্ডল নামক তেমনই একটি গ্রামে আমরা একটি দুপুর কাটালাম। লেখকরা কোথায় দুপুর কাটিয়েছিল? ব্যান্ডল। মোটরে করে পাহাড়ের পর পাহাড় পেরিয়ে সেখানে যেতে হয়। পাহাড়ের ওপর থেকে মার্সেলসকে দেখলে মনে হয় যেন সমুদ্র তাকে সাপের মতো সাত পাক জড়িয়ে বেঁধেছে। মার্সেলস শহরটাও পাহাড় কেটে তৈরি। ওর একটা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা সমতল নয়। কোনো রাস্তায় ট্রামে করে যেতে যেতে ডান দিকে মোড় ফিরলে একেবারে রসাতল। কোনো রাস্তায় চলতে চলতে বাঁদিকে বেঁকে গেলে সামনে যেন স্বর্গের সিঁড়ি। মার্সেলসের অনেক রাস্তার দুধারে গাছের সারি ও ওপারে ফুটপাত। মার্সেলস থেকে প্যারিসের রেলপথে রাত কাটলো। প্যারিস থেকে রেলপথে ক্যালে, এই লাইনে দাগ দাও। মার্সেলস থেকে প্যারিস, প্যারিস থেকে ক্যালে, সব রেলপথে। ক্যালে থেকে ডোভার যেটা জলপথে, আর ডোভার থেকে আবার রেলপথে লন্ডন। তাহলে মাঝখানে ক্যালে থেকে ডোভার হচ্ছে জলপথে। তাহলে দাগ দাও, মার্সেলস থেকে প্যারিস রেলপথে, প্যারিস থেকে ক্যালে রেলপথে, ক্যালে থেকে হচ্ছে ডোভার যেটা জলপথে, আর ডোভার থেকে হচ্ছে রেলপথে লন্ডন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লন্ডন যাত্রার কথা। লেখকের ভারতবর্ষ থেকে লন্ডন যাত্রার কথাই হচ্ছে পথে প্রকাশ। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বল। ম্যাম এই শেষের দিকে ফরাসিদের বন্দে মাতরম লা মার্সিলাইজের পরের লাইনটাই কবিদের এটা উচ্চারণটা কি হবে? ট্রাউবাডোর? হ্যাঁ, ফরাসি সহজিয়া কবিদের? হ্যাঁ, ট্রাউবাডোর বা ট্র্যাভেডোর। আচ্ছা। হয়েছে, পরেরটায় যাই। আচ্ছা, এখান থেকে আর কিছু আছে? নবম শ্রেণীর আর কিছু বলেছিলে আমাকে? ম্যাম বলছি পালামোটা একবার বলে দেবেন ম্যাম? ম্যাম চিঠি নিয়ে আলোচনা হবে না? ও চিঠি, বাবা এত টেক্সট শেষই হয় না। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ম্যাম বলছি প্রভাবতী সম্ভাষণটা একটু বলে দিন না। হ্যাঁ বলবো, ওটা ক্লাস 10 এ আছে তো, বলছি ক্লাস 10 এ তো এখনো গিয়ে হ্যাঁ 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 পালামৌটা বলি। ম্যাম। ম্যাম যখন ক্লাস 10 এরটা বলবেন প্রভাবতী সম্ভাষণটা একটু বলে দেবেন। হ্যাঁ বলে দেবো। আজকে 9টা কমপ্লিট করে দিই, পুরোটা আজকে পারবো না। এরপরে আমার আরেকটা ক্লাস আছে, সোমবার দিন 8টা থেকে ক্লাস করাবো, বাদ বাকি পুরোটা শেষ করবো। কালকে 7টা থেকে ক্লাস তো? হ্যাঁ, কালকে 7টা থেকে না, 8টা থেকেই ক্লাস। আগামীকাল তো হ্যাঁ আগামীকাল। 8টা থেকেই করো। 7টা থেকে দিয়েছিলাম লিখে। না না ম্যাম 8টা থেকে। 8টা থেকে। 8টা থেকেই আছে, সবার অসুবিধা হবে নইলে। 8টা থেকেই করো, ঠিক আছে? আচ্ছা, পালামৌ। পালামৌ গল্পে একটা ইংরাজি পত্রিকার কথা রয়েছে, সেটা হচ্ছে হড়কড়া, একদম ফার্স্টেই আছে। পালামৌ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কবে? 1834 সালে। 1834 সালে। মৃত্যু? 1889। 1889, গুড। আচ্ছা, একটু আগে চিত্রাঙ্গদার কথা বলছিলে, ওটা আমি ঠিকই বলেছি। 1934 সালে নাটকটা প্রথম মঞ্চস্থ হচ্ছে, মানে প্রকাশিত হচ্ছে, ঠিক আছে? আর 1896 সাল হচ্ছে, সরি 92 সাল হচ্ছে যেটা প্রথম রচনাকাল, যেটা লেখা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরেকবার বলে দিন এটা। হ্যাঁ, 1892 সালে চিত্রাঙ্গদা লেখা হয়েছিল, রচনাকাল লেখা হয়েছিল। আর 1936 সালে প্রথম মঞ্চস্থ হয় বা অভিনয়ের জন্য প্রথম প্রকাশিত হয়। হলো? ম্যাম হ্যাঁ বলো। বলো। ম্যাম বলছি ব্যাকরণ
কৌমুদি কার ম্যাম? বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্রের দুজনেরই? কোনটা? ঈশ্বরচন্দ্রের। ওটা ম্যাম এখানে বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের রয়েছে থেকে ওটা ব্যাকরণ। ঢুকে গেছে, ওটা কেটে দাও, আমি বলেও দিয়েছিলাম মনে হয়, ওটা বলে দিয়েছিলাম, ঠিক দেখবে আছে টেক্সটে এতে লেখা আছে, এই বলা আছে, দেখবে রেকর্ডিং। ম্যাম বলছি রবীন্দ্রনাথের মোট উপন্যাস সংখ্যা হচ্ছে 13টা তো, হ্যাঁ। আর বঙ্কিমচন্দ্রের 14টা। হুম। আচ্ছা, এবার টেক্সটটা আলোচনা করে নি, তারপরে আবার একদিন আবার সাহিত্যের ইতিহাসগুলো নিয়ে বলতে হবে, ঠিক আছে? টেক্সট আগে হয়ে যাবে। আচ্ছা, পালামৌ হচ্ছে হরকড়া, যেটা বললাম। তো সেকালের হরকড়া নামক ইংরাজি পত্রিকায় দেখেছিলাম যে কোনো একজন মিলিটারি সাহেব, যিনি পেরেড বৃত্তান্ত এবং ব্যান্ডেল বাদ্যচর্চা প্রভৃতি নানা কথা পালামৌ থেকে লিখতেন, ঠিক আছে? আচ্ছা, এখানে পালামৌ থেকে যে মিলিটারি যে সাহেব, যিনি হরকড়া পত্রিকায় কোন কোন বিষয়ে লিখতেন, সেটা হচ্ছে পেরেড বৃত্তান্ত আর ব্যান্ডেল বাদ্যচর্চা, এটাতে দাগ দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আর হচ্ছে এই যে এখানে কোন গল্পের কথা, মানে যে পাহাড়ের কথা গল্পে উল্লেখ আছে পালামৌ গল্পে, সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র কর্মকার কৃত পাহাড়ের কথা এখানে পালামৌ গল্পে উল্লেখ আছে, ঠিক আছে? দেখো এখানে আছেন, বলে দিচ্ছে, এই যে যাহারা কৃষ্ণচন্দ্র কর্মকার কৃত পাহাড় দেখিয়াছেন, যারা আর যাহাদের গৃহপার্শ্বে শৃগাল শ্রান্তি সংবাহক ভাট ভেরান্ডার জঙ্গল আছে। এই লেখক লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই, তাই তো? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় মূলত তিনি যাচ্ছেন কোথায়? পালামৌ। কোথা দিয়ে যাচ্ছেন? রাঁচি থেকে তিনি পালামৌ যাত্রা করছেন। এই রাঁচি থেকে পালামৌ যাত্রা। ম্যাম ভাই না দাদা? হ্যাঁ, কি বলবো? বলছি দাদা নয় সন্দীপ চন্দ্র? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দাদা। হ্যাঁ ওটাই বলছি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এখানে দেখো পালামৌ প্রবেশ করে দেখলাম যে নদী গ্রাম সকলই আছে, কিন্তু দূর থেকে তাদের কিছুই দেখা যায় না। এখানে পাহাড় অসংখ্য, পাহাড়ের পর পাহাড়, ঠিক আছে? এই এলাকাটাতে এখানে রয়েছে এক স্তরে নুড়ি আর এক স্তরে কালো পাথর। কি কি রয়েছে? নুড়ি আর কালো পাথর। একটু আগে এসো, এখানে একটা ফরাসি কুকুর মানে পুডল নাম আপন ইচ্ছা মতো তাঁবুতে চলিয়া গেল, এমত সময় আমার একটা নেমক হারাম ফরাসিস কুকুর, ঠিক আছে? ফরাসিস কুকুর, এর নামটা গুরুত্বপূর্ণ, মানে কুকুর আর কি, ঠিক আছে? কুকুর, একটা ফরাসিস কুকুরের কথা এখানে বলা হয়েছে। কুকুরটার নাম হবে পডল তো? হ্যাঁ, পুডল, ফরাসিস পুডল। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে দেখো যে মোট কত ক্রোশ এখানে যাত্রাপথের কথা বলা হয়েছে। গল্পটার মধ্যে এই যে 5 ক্রোশ রয়েছে যাত্রাপথের কথা। এখানে প্রথমে 4-5, পরে আবার 2-1 ক্রোশ, এরকম ভাবে বলা হয়েছে 5 ক্রোশ, ঠিক আছে? আচ্ছা, কোন পাহাড়ের পশ্চিম ভাগে মৃত্তিকা নেই? এটা একটু বোধহয় পরে আছে, যেটা হচ্ছে লাতেহার। এই যে এইরূপ অর্ধ পাহাড় লাতেহার গ্রাম পার্শ্বে একটি গ্রাম আছে, যেখানে গিয়ে আমরা বসলাম। এই লাতেহার পাহাড়ে কোনো মৃত্তিকা নেই, এই কথা বলা হয়। লাতেহারটা কোথায় আছে একটু দেখিয়ে দিন না। ওই যে আগে একবার আছে, এটা পরেও আবার আছে, পরে বলছি, আগে এই লাইনটাতে আছে একবার। এই যে এখানে অর্ধ পাহাড় বলতে এখানে লাতেহারের কথা বলা হয়েছে, ঠিক আছে? বুঝি ম্যাম, তাহার অন্তরস্থ সকল স্তর দেখা যায়, এক স্তরে নুড়ি আর এক স্তরে কালো পাথর, তার আগের লাইনে। হ্যাঁ, এগুলো থেকে না মানে পড়াতে ভীষণ অসুবিধা হয়, এখানে দাগ দেওয়া যায় না তো, মুশকিল।
আচ্ছা যাই হোক, তারপরে দেখো এখানে আছে হলো ফরাসি কুকুরের কথা বললাম তো। তারপরে হচ্ছে কিন্তু শব্দ দীর্ঘকাল কেন স্থায়ী হয়, যতদূর পর্যন্ত সেই স্তরটি আছে ততদূর পর্যন্ত কেন যায় তাহা কিছুই বুঝিতে পারিলাম না। ঠিক যেন সেই স্তরটি শব্দ কন্ডাক্টর, যে পর্যন্ত নন কন্ডাক্টরদের সঙ্গে সংস্পর্শ হয় না, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, কন্ডাক্ট করা বিষয়টা কিন্তু তাকেই বলে। ঠিক আছে, এখানে দেখো বলছে যে আরেকটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম, সেটি একশিলা পাহাড়, তাহাতে একেবারে কোথাও কোনো মাত্র কণা মাত্র মৃত্তিকা নেই। একশিলা পাহাড়, সমুদয় পরিষ্কার ঝরঝর করিতেছে। এই ঝরঝর শব্দ, এটা কিন্তু কি হবে, ঝরঝরটা ধন্যাত্মক না অনুকার? অনুকার হবে। ধন্যাত্মক। ধন্যাত্মক। অনুকার বলে আর কাকে ধন্যাত্মক বলে? ধন্যাত্মক হবে, অনুকার হবে না। অনুকার হচ্ছে সেই শব্দের অনুকরণে আর একটা শব্দ আসবে যার কোনো অর্থ নাই। যেমন চাটা। আচ্ছা, এখানে হচ্ছে একশিলা পাহাড়টা রয়েছে, আর হচ্ছে চমৎকৃত হয়েছিলাম একশিলা। এখানে আর তেমন নেই। আচ্ছা এইটাই কাষ্ঠ ঘন্টাটা খুব এটা, এই যে কাষ্ঠ ঘন্টা পূর্বে মেদিনীপুর অঞ্চলে দেখিয়াছিলাম। কাষ্ঠ ঘন্টা পূর্বে কোথায় দেখা যায়, এই জায়গাটা দাগ দাও, কোথায় দেখা যায়? অশ্বত্থ বৃক্ষ বড় রসিক। কোন গাছ রসিক? সেটা হলো অশ্বত্থ। প্রথম দিন কোন সময় পালামৌতে প্রবেশ করেছিল লেখকরা? সেটা হচ্ছে অপরাহ্নে, দাগ দাও, বিকেল বেলা। গাছগুলো কি কি? শাল, তাল, তমাল, হিনতাল, দাগ দাও। আচ্ছা এগুলো দেখবে। আচ্ছা এরপরে ওই যে যেখানে কোল বালকদের কথা আছে ওটা পড়বে। কোল বালক, এখান থেকে প্রশ্ন আসে। কোল বালক, কতকগুলি কোল বালক একত্র মহিষ চড়াইতেছিল। কি করে ওরা মহিষ চড়ায়? ওদের গায়ের রং হলো কৃষ্ণবর্ণ, মানে কালো, সকলের গলায় পুঁতির 7 নড়ি, ওদের যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেইটা, পুঁতির 7 নড়ি, ধুকধুকির পরিবর্তে একটা গোল আরশি আছে, মানে আয়না আর কি। ঠিক আছে, কানে হচ্ছে বনফুল মানে কর্ণে, পরনে হচ্ছে ধরা, এক ধরনের পোশাক ধরা। কেউ মহিষ চড়াচ্ছে, কেউ নাচছে, নৃত্য করছিল, আবার কেউ মহিষের পিঠে শয়ন করে পড়েছিল বা বসেছিল। এই যে এই লাইনটা, ওদের কথাটা গুরুত্বপূর্ণ। এই যে কাষ্ঠ ঘন্টা কি কাজে ব্যবহার করা হয় না, এই যে যখন আমি ভাবলাম যে পালিত মহিষ যখন নিকটে, তখন গ্রাম আর দূরে নয়, অল্প বিলম্বেই অর্ধ শুষ্ক তৃণাবৃত একটি ক্ষুদ্র প্রান্তর দেখা গেল। কাষ্ঠ ঘন্টা কেন বাজানো হয়? যে ওই যে মহিষগুলো গৃহপালিত পশুর গলায় ঝুলিয়ে দেওয়া হয়, যে ওরা বনের মধ্যে যদি পথ হারিয়েও ফেলে তাহলে সেই মানে শব্দানুসরণ করতে করতে ওরা মানে করে তাদের অন্বেষণ করা যাবে, ওই শব্দটাকে অনুসরণ করে ওদের খোঁজ পাওয়া যাবে আর কি। ঠিক আছে, এই কারণেই ওদের গলায় ওই কাষ্ঠ ঘন্টা বেঁধে দেওয়া। এই কাষ্ঠ ঘন্টা প্রথম কোথায় দেখা যায়? মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর। একদম।
মেদিনীপুর। তো পালামৌ থেকে এইগুলো ভালো করে দেখবে, গাছগুলোর কথা দেখবে, কাষ্ঠঘণ্টার কথা দেখবে, কোথায় কাষ্ঠঘণ্টা দেখা গেছে আগে দেখবে, কোল বালকগুলো কেমন ছিল সেটা দেখবে, কোন অরণ্যের কথা বলা হয়েছে। এখানে একটা রং বলেছে পারফেক্ট পালামৌ গল্পে, যেটা হচ্ছে ওই কি বলে ওই তাম্রাভু আর কি, ঠিক আছে, তামার রঙের তাম্রাভু, কোন রঙের অরণ্যটা তাম্রাভু ছিল সেটা দেখবে। লেখক রাঁচি থেকে পালকি গিয়েছিলেন কিসে চড়ে, এই ভুল বলেই ফেলেছি, রাঁচি থেকে পালামৌ গিয়েছিলেন, ঠিক আছে, সেটা হলো পালকি চড়ে। আর পালামৌ এলাকাটা কেমন সেটা দেখবে, পরগনা, একটা পরগনা, তাই তো। হরকড়া হ্যাঁ পত্রিকাটি ম্যাম। কোথায় থেকে বের হতো, পালামৌ থেকে। হরকড়া ভাষা কি ছিল, ইংরাজি ভাষা। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ভ্রমর এবং বঙ্গদর্শন এই দুটোরই সম্পাদনা করেছিলেন। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ভ্রমর এবং বঙ্গদর্শন দুজনেরই দুটো পত্রিকারই সম্পাদনা করেছিলেন, ঠিক আছে। আর সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস মূলত হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় রচিত ওই মাধবী কঙ্কন, এটা নয় আর কি। ওনার উপন্যাসগুলো হচ্ছে মাধবীলতা আর হচ্ছে কণ্ঠমালা, এই মাধবীলতা আর কণ্ঠমালা এগুলো ওনার লেখা উপন্যাস। আচ্ছা, এবার চিঠিটা বলেছো, আশা করি পথে প্রবাসে নিয়ে বলেছি গুরুত্বপূর্ণ লাইনগুলো। চিঠিটা থেকে যেটা আমার বলার, চিঠির যে শেষের যে অংশটা রয়েছে না, ওই অংশটা সবাই কিন্তু পুরোটা পড়ে ফেলবে, একদম ঝরঝরে মুখস্থ, কারণ প্রশ্ন ওটা থেকেই বেশি দেয়, ওই যে টিকাটা যেটা করা আছে। বোঝাতে পারলাম কোন অংশটাকে বলা হচ্ছে চিঠির? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। উল্লেখ পঙ্ক্তি রয়েছে। হ্যাঁ, এইখানে এইখানে বলে দিচ্ছি, এই যে এখানে কে কোনটাই, যে স্টাডি কে কোন, স্টাডি কোনটা, মিস টি স্টাডি যেটা রয়েছে, তিনি কি কাজে সাহায্য করেছিলেন বিবেকানন্দকে, এই যে এই পুরোটা খুব গুরুত্বপূর্ণ। কেন স্বামী বিবেকানন্দ তার কথা লিখেছেন গল্পের মধ্যে, কেন তিনি গুরুত্বপূর্ণ, তিনি যখন ভারতবর্ষে প্রথম এসেছিলেন কোথায় ছিলেন, মিস মুলার যার পুরো নাম কি, ঠিক আছে, তিনি কি কাজ করেছিলেন, মিসেস সেভিয়ার তার স্বামীর নাম কি, তার স্বামী কে ছিলেন, এগুলো। মিসেস সেভিয়ারের মৃত্যু কত সালে হয়, তিনি রামকৃষ্ণ সংঘে মাদার নামে পরিচিত ছিলেন। সেভিয়ার দম্পতি যে এইচ সেভিয়ার এবং মিসেস সেভিয়ার এই দুজন। মিস ম্যাকলাউড যার সম্পূর্ণ নাম কি ছিল, মিস জোসেফাইন ম্যাকলাউড, ঠিক আছে। মিসেস বুল যার পুরো নাম ছিল সারা বুল, এইগুলো। স্বামীজির শিষ্যা ছিলেন, তিনি কি কাজ করেছিলেন, তিনি ছিলেন ধীরা মাতা, তাকে সবাই ধীরা মাতা বলে সম্বোধন করত। এই যে টিকাগুলো, এই প্রত্যেকটা টিকা কিন্তু পড়তে হবে, গুরুত্বপূর্ণ। মিস নোবেল মার্গারেট নোবেল, এটা ভগিনী নিবেদিতার পুরো নাম, তাই তো, সম্পূর্ণ নামটা, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওনার লেখা বিখ্যাত বইগুলো, উনি কবে মারা যান সেটা। স্বামী বিবেকানন্দ এই চিঠিটা যখন, গ্রন্থটা শুরু হচ্ছে চিঠি, তো এই গ্রন্থটা যখন লিখছেন তিনি কত সালে লিখছেন সেই সালটা গুরুত্বপূর্ণ। কল্যাণিয়া মিস নোবেল বোধের সম্বোধন করছেন, আলমোড়া থেকে লিখছেন 29শে জুলাই 1897 সাল। 1863-তে জন্ম স্বামী বিবেকানন্দের। তিনি বলছেন যে ভারতবর্ষে আসার আগে তুমি কতগুলো বিষয় মাথায় রেখে দিও, যে ভারতবর্ষের মানুষ, তুমি যদি আসো এখানে এসে যদি কাজ করো, তাহলে প্রথমে তোমাকে ইংরেজদের রোষানলে পড়তে হবে, আবার এদেশের মানুষও তোমাকে কখনোই মেনে নেবে না যেহেতু তুমি বিধর্মী, ঠিক আছে। তাহলে দুদিকেই তোমার সমূহ বিপদ, এক নম্বর গেল। দুই নম্বর যেটা হচ্ছে যে এদেশের আবহাওয়া সম্পর্কে তোমার আসবার আগে আগে জেনে নেওয়া উচিত। ভগিনী নিবেদিতাকে তিনি বলেছিলেন যে এদেশের আবহাওয়া সম্পর্কে, যেহেতু এটা গ্রীষ্মপ্রধান দেশ,
সেটা জেনে যাওয়া উচিত যে এদেশের সব জায়গায় কিন্তু ইংল্যান্ডের মতো নয়। শীতটা ইংল্যান্ডের গ্রীষ্মের মতো, ঠিক আছে? ওদের ওখানে গ্রীষ্ম যেমন সেই রকম। এগুলো জানার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। নোবেলের শরীরে কিসের রক্ত? কেল্টিকের রক্ত। কেল্টিক মনে পড়ছে? যে ভারতের যে সমস্ত ভারত মানে যে সমস্ত ভাষা বংশ সারা পৃথিবী জুড়ে রয়েছে, যাদের মধ্যে একটি ছিল তো কেল্টিক, তোখারীয়, হিত্তীয়, কেল্টিক। মনে পড়ছে? 11 আছে এটা, ঠিক আছে? কেল্টিক। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ভাষা উপভাষা গুলো পড়েছি। হ্যাঁ, যারা আমি নতুনও যারা জয়েন করেছো তারা দেখবে আমি এটাতে পড়িয়েছি, কি বলে, রেকর্ডেড ক্লাসটাতে একটু দেখবে এবং নোটেও দিয়েছি। মিস ম্যাম হ্যাঁ বলছি আমাদের ক্লাস 11-12 এর যে সাহিত্য চর্চা বইটা আছে ওখানে যে পিছন দিকের পাতায় একটা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি আছে, ওটা কি আমাদের সিলেবাসের মধ্যে? না, আপাতত ওটা যে একটা লিস্ট রয়েছে তো ওখানে অনেক রয়েছে, ওগুলো নয়। তোমাদের টেক্সটে যেটুকু রয়েছে হ্যাঁ হ্যাঁ, সেটুকুই পাঠ। আচ্ছা ম্যাম, ঠিক আছে। কারণ বাকিগুলো নেইও, তোমাদের টেক্সটেও নেই, শুধু নাম, হ্যাঁ, ওই জন্যই বুঝতে পারছিলাম না। শুধু নামগুলোই আছে। আচ্ছা, এখানে আরেকটা তিনি ওই যে সিংহীর সঙ্গে তুলনা করেছেন, ঠিক আছে? এটা খুব দরকার। তিনি বলছেন যে এই যে কেল্টিক এই বিষয়টা দেখতে হবে, এই যে একটা ভারতবাসীর জন্য একটা সিংহীর প্রয়োজন, যেটা তিনি বলছেন যে পুরুষের যে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। এই লাইনটা গুরুত্বপূর্ণ। বাদ বাকিটা বললাম, জলবায়ু, গ্রীষ্ম প্রধান দেশ, এগুলো আমরা ছোট করে আলোচনা করেছি। কেন ইংরেজরাও সহ্য করতে পারবে না সেটাও বলেছি। এটা দেখো, এখানে একটা হিন্দিতে একটা উক্তি রয়েছে যে মরদ কি বাত হাতি কা দাঁত, একবার বেরুলে আর ভিতরে যায় না। খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা, ঠিক আছে? মানে একবার যেটা বেরোয় সেটা আমি বলেই, এটা কিন্তু স্বামী বিবেকানন্দ একে বলেছেন যে ভারতবর্ষে এসে তুমি ভারতবর্ষের জন্য কাজ করবে, এ কথা ঠিক আছে, কিন্তু সেটা করবার আগে তুমি ভালো করে ভারতবর্ষ সম্পর্কে ভেবে চিনতে। নোবেলের লেখা গ্রন্থগুলোর নামটা ভালো করে দেখবে, সালটা তো বলেছি। চিঠির পরিশেষ স্বামী বিবেকানন্দ নিজেকে যেটা বলে পরিচয় দিচ্ছেন সেটা কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই আমি বারবার বলেছি, মিস ম্যাকলাউড, মিসেস বুল, মিসেস সেভিয়ার, এই যে চরিত্রগুলো রয়েছে, মিসেস বুলের সম্পূর্ণ নাম, মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম, স্বামীজি কাকে জো বলে ডাকতেন সেটা গুরুত্বপূর্ণ। কাকে ডাকতেন? সেটা হচ্ছে মিস ম্যাকলাউডকে ডাকতেন। হ্যাঁ, রামকৃষ্ণ সংঘতে মাদার নামে কে পরিচিত ছিল সেটা গুরুত্বপূর্ণ। ইটি স্টাডি কে ছিলেন? এদের মধ্যে ধীরা মাতা, মিসেস বুলকে তিনি ডাকতেন ধীরা মাতা নামে, সেটা গুরুত্বপূর্ণ। বাগবাজারে নিবেদিতা স্থাপিত যে বিদ্যালয় ছিল তার নাম কি ছিল? যেটা হচ্ছে নিবেদিতা বালিকা বিদ্যালয়। নিবেদিতা বালিকা বিদ্যালয়। আর এই যে লাস্টে যেটা আমরা দেখছি, স্বামী বিবেকানন্দ এটা বলে নিজেকে সম্বোধন করেছেন যে সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ, এই নামে সম্মান, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো যেগুলো আমি উল্লেখ করে দিচ্ছি শুধু সেগুলোই পড়ে যাও, পরীক্ষায় কমন হয়ে যাবে। চিন্তা করো না, একদম কমন হয়ে যাবে। আলমোড়া থেকে চিঠিটা লিখেছেন স্বামীজি, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস 9 এ মোটামুটি কি কমপ্লিট হলো? সবগুলো বলা টেক্সট যেগুলো যেগুলো জানতে চেয়েছিলে? হ্যাঁ ম্যাম। ক্লাস 10 তাহলে শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো, কিছু বলছো? হ্যাঁ ম্যাম, বলছি সাহিত্য সম্ভারে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো কি হচ্ছে লাইন কত মানে কত চরণ বা পংক্তিগুলো কি পড়তে হবে? সাহিত্য সম্ভার থেকে আর কি বলতে চাই। সাহিত্য সম্ভার থেকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, একটু দেখেই যেও, অন্তত দেখে যেতে হবে, কিছু করার নেই। তবে এই জায়গাটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আর আমি বলে দিলাম গুরুত্বপূর্ণ নয়, সেরকম ভাবে আসেনি প্রশ্ন আগের বার, যদি এবছর দিয়ে দেয়
তখন মুশকিল হয়ে যাবে। তবে কাজলা দিদি আর ধনধান্য পুষ্প ভরা এই দুটো খুব যে গুরুত্বপূর্ণ তা নয়, তবে পংক্তি চরণ এইগুলো আসতে পারে স্তবক এই জায়গাটা থেকে, পার্টিকুলার এই জায়গাটা থেকে। নেক্সট দিন আমি সোমবারে যেগুলো ক্লাস 10 এর আমি সাহিত্য সঞ্চয়ন টেক্সটগুলো শেষ করে দেব, যেটা হচ্ছে যেগুলো পড়িয়ে দেব, তোমরা রিকোয়েস্ট করেছো যেগুলো, সেগুলো হচ্ছে রাসমণি, তারপরে হচ্ছে সাজ ভেসে গেছে, তারপরে হচ্ছে সিরাজউদ্দৌলা, প্রভাবতী সম্ভাষণ, আর হলো মানুষের ধর্ম। এই কটা বলেছো তো মোটামুটি ভাবে? হ্যাঁ ম্যাম এগুলো। এগুলো আর তোমরা দেখে নাও, তাহলে সেই বুঝে আবার পরের ডেটগুলো আমার এমনি তো পড়াবোই, কিন্তু ডেটগুলো আবার দেখতে হবে যে কোন কোন টপিকের জন্য কি কি দেবো। টপিকগুলো একবার নিজেরা দেখো যে কার কোনটাতে অসুবিধা হচ্ছে, কোনটা আরো একবার বলে দিলে ভালো হয়। সেটা সাহিত্যের ইতিহাস হোক, সেটা আন্তর্জাতিক সাহিত্য হোক, একবার দেখে নাও, ঠিক আছে? আন্তর্জাতিক সাহিত্যটা আমি কালকেই কমপ্লিট করে দেবো, আর মনে হয় না তারপরে আর কোনো তোমাদের প্রশ্ন থাকবে বলে দেখছি। তাহলে কালকে আমাদের টেক্সট এই গ্রামার পোরশনটা হচ্ছে, ঠিক আছে? বলছি ম্যাম 11 স্বামীজি কাকে কি বলে ডাকতেন কোন জায়গাটায় আছে? হ্যাঁ বলে দিচ্ছি। স্বামীজি কাকে কি বলে ডাকতেন? ম্যাম হ্যাঁ কোন জায়গাটায় আছে? এই যে এই টিকাটা এসো, নিচে টিকাটা, এই যে উল্লেখ পঞ্জি যেটা লেখা আছে এখানটায় এসো টিকাতে। এখানে দেখো স্বামীজি বলতেন না রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে পরিচিত ছিলেন মিসেস সেভিয়ার, 1 নম্বর। মিসেস বুল ছিলেন ধীরা মাতা নামে, ঠিক আছে? আর স্বামীজি জো বলে ডাকতেন মিস ম্যাকলাউডকে। এই যে এই তিনটাতে দাগ দিয়ে রাখো, বলেই দিলাম। নোবেলের বইগুলো দাগ দিয়ে রাখো এখান থেকে, আর সবার সম্পূর্ণ নাম, যার যেটা সম্পূর্ণ নাম সেগুলো দাগ দিয়ে রাখো। নিবেদিতা বালিকা বিদ্যালয় বাগবাজারে নিবেদিতার যে স্কুলটা রয়েছে সেই স্কুলের নামটা দাগ দিয়ে রাখো। ম্যাম উল্লেখপঞ্জি থেকে কে কবে মারা গেছিলেন, মানে কোথায় মৃত্যু হয়েছিল সেটাও কি দেখতে হবে নাকি সালগুলো? সালগুলো বলতে মারা গেছিলেন 1911-তে, এর কথাই রয়েছে, নিবেদিতার কথাই রয়েছে। ও আর একটা হচ্ছে সেভিয়ারের, হ্যাঁ দেখে রাখতে হবে, সেভিয়ারের মৃত্যু দেখতে হবে। মিসেস সেভিয়ারটা দেখলেই হবে, ঠিক আছে? নিবেদিতারটা দেখবে, মিসেস সেভিয়ারটা দেখবে, আর মিস ম্যাকলাউডটা। হ্যাঁ আর কি কি বলছিলে একটা বলো। ম্যাম বলছি 11-12 এর সিলেবাসটা নিয়ে কি বললেন, একটু বলে দিন না, শুনতে পেলাম না। 11-12 এর সিলেবাস ওই তো সাহিত্য চর্চা রয়েছে আর সাহিত্য কথা রয়েছে। বললাম যে সাহিত্য কথার পিছনে দেখবে একটা টেক্সটে অনেকগুলো গল্প দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু ওগুলো আমাদের টেক্সটে নেই, যে কথা টেক্সটে রয়েছে সেই কটাই পড়তে হবে। ও আচ্ছা। ম্যাম হ্যাঁ বল। বলছি কোনিটা পুরোটা দেওয়া হয়েছে? হ্যাঁ কোনিটা তো পুরোটাই দেওয়া হয়েছে। ম্যাম অনলাইনের পুরোটা নেই, মানে পেছনের দিকের অধ্যায়গুলো নেই। অনলাইনারে পিছনের দিকের অধ্যায়গুলো নেই? কোনগুলো? মোটামুটি আমি তো পড়িয়ে যেগুলোর লাইন গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর কোনি থেকে বলেও দিয়েছি, আর কোনি আর প্রফেসর শঙ্কু থেকে পরীক্ষা নেব, সেগুলো আছে। ম্যাম কোনিটা আমি একটা পেয়েছি, আর একটা মানে 9 পাতার একটা দিয়েছেন কোনি পার্ট 2, ওইটা পেয়েছি, আর একটা পাচ্ছি কোনির না। আমি এমনিতে কোনির পার্ট 2 দিয়েছি, স্বর্ণপর্ণী একটা বলে, এই না সরি ওটা তো প্রফেসর, ওটা তো প্রফেসর শঙ্কু। হ্যাঁ শঙ্কু থেকে। আচ্ছা আচ্ছা। আর কোনির হচ্ছে পার্ট 2 আর একটা বোধহয় পার্ট 1 ওটা একটা ওই বড় পিডিএফ এর মধ্যে ঢুকে আছে হ্যাঁ কোনটা, আর একটা পিডিএফ এর মধ্যে এখানে গুরুত্বপূর্ণ লাইনগুলো দিয়ে দিয়েছি আমি, তাই না? আচ্ছা ওই 425 পেজের ওটা? 25 পাতা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ম্যাম ওখানে পরপর সব আছে। একটু বলে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক সোমবার আছে দিনকে, ঠিক আছে। সোমবার দিন আশা করি টেক্সট তোমরা যা দেখার দেখে নেবে ভালো করে, ঠিক আছে?
তারপর টেক্সট নিয়ে বলো না। ম্যাম এই প্রতাপাদিত্যটা একটুখানি দেখিয়ে দেবেন, প্রতাপাদিত্যটা। প্রতাপাদিত্যটা বলে দেবো, বলে দেবো। প্রতাপাদিত্য, আর দেখি আমি এই দুদিনের মধ্যে প্রতাপাদিত্য আর তোমরা ওই যে কাব্য আর উপন্যাসটা যেটা দাগ দিতে বলেছো, আমি কালকে ওই দুটো রেকর্ড করে দিয়ে দিচ্ছি। কাল পরশু ফাঁকা আছি, দিয়ে দেবো করে, নইলে এত তো টানা যাবে না, মানে এতটা টাইম নেই তো, তোমাদের ডেট গুলো তো মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, আর হচ্ছে